শুরু হলো সব খবর উইথ জেডএসআরএম। কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কয়েকদিনের ব্যবধানে আবারও দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো আজ। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এদিন শনাক্ত হয়েছে 1764 জন। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কম হয়েছে 1300। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। জানানো হয় 24 ঘন্টায় পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 17.66%। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 44,608 জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 610 জনের। 24 ঘন্টায় 28 জনের মধ্যে 26 জন হাসপাতালে ও 2 জন বাসায় মারা গেছেন। তাদের মধ্যে 25 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 360 জন। মোট সুস্থ 9,375। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। আগামীকাল থেকে সরকারি বেসরকারি অফিসে যেতে সুরক্ষিত হয়ে বের হওয়ার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জরিমানা হতে পারে মাস্ক ছাড়া বের হলে। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। এ সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা একান্তভাবে কাম্য। করোনা দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চালানোর জন্য বাস, মিনিবাস ও আন্তজেলা বাসের ভাড়া 80% বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। বাস মালিকদের ক্ষতি পুষিয়ে নিতেই এক সিটের ভাড়া বাড়তি দিতে হবে যাত্রীদের। যদিও এই সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে জটিলতা বাড়ার শঙ্কা বাস চালক ও শ্রমিক এবং যাত্রীদের। সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকের মিটিংয়ে। আমি নিচ্ছি হলো 50 জন প্যাসেঞ্জার জায়গায় 25 জন প্যাসেঞ্জার। আমার তো খরচ তো ঠিকই হচ্ছে। আমরা তো যে কথা যে একবারেই একদিনে আমরা ওভারনাইট সব করে ফেলবো, এইটা ঠিক না। ইয়েস, একটু ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটতে পারে। যাত্রীরা যদি রাস্তায় বার্গেনিং করে, কারণ একটা গাড়িতে 1-2 স্টাফ থাকে, বার্গেনিং এর পর্যায়ে গিয়ে আমরা দেখা যায় কিছু করা যায় না। কোম্পানি যেমন আমাকে করাইছে একটা কাজে, কোম্পানিতে এত ভাড়া আমাকে দিব না। এখন ওই ক্ষেত্রে আমি তো আর এত ভাড়া যেমন যাইতে পারবো না। স্যালারি কমে গেছে, সেক্ষেত্রে আমার দেখা যাবে ইয়াকে খরচ তো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে চাই আরও ভাড়া কমানোর জন্য আশা করতেছি। সে জায়গায় যদি বাড়তি হয় সেটা তো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে শুরু হবে ট্রেন চলাচল। অনলাইনে সব টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল ভবনের ট্রেন চালুর বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ট্রেনের ভাড়া বাড়ছে না বলেও জানান মন্ত্রী। বলেন, কাল থেকে মোট 8টি ট্রেন চলবে। এগুলো হলো সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, কালনী উদয়ন এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস। তবে ট্রেনগুলোতে থাকছে না খাবারের ব্যবস্থা। জানানো হয়, ট্রেন থামবে শুধুমাত্র মূল স্টেশনগুলোতে। বিমানবন্দর স্টেশনে কোনো ট্রেন থামবে না বলেও ব্রিফিংয়ে জানান মন্ত্রী। টিকিট ছাড়া যাতে কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে। পরিপূর্ণভাবে এই স্বাস্থ্যবিধি মেনে যাতে আমরা ট্রেনগুলো অপারেশন যেতে পারি, এর জন্য আমরা আপনার অর্ধেক টিকিট আমরা বিক্রি করব। আমরা আশঙ্কা করছি যে রেলের চাপটা একটু বাড়বে, যেহেতু ভাড়া একই থাকতেছে, কাজে বাসের ভাড়া বৃদ্ধি হলে রেলের প্রতি একটা ভাড়া বাড়বে। এদিকে রাজশাহীতে ট্রেনের টিকিট নিতে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। ভোর থেকেই টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন তৈরি হয়। তারা জানান, আগামীকাল থেকে ট্রেন ছাড়ার ঘোষণা থাকলেও দুপুর পর্যন্ত কিভাবে টিকিট দেয়া হবে তা বলা হয়নি। তাই কর্মস্থলে পৌঁছাতে আগেভাগেই স্টেশনে জড়ো হন তারা। পরে অনলাইন থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত জানানো হলে খালি হাতেই ফিরতে হয় তাদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্টেশনে ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঈদ ও সাধারণ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। বলতে গেলে বাধ্য হয়েই
করোনার মধ্যে রাজধানীতে ফিরছে তারা। সকাল থেকে সড়ক মহাসড়কে ঢাকামুখী গাড়ির চাপ বাড়তে থাকে। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, রিকশা, মাইক্রোবাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতেও গাড়ি বা সিএনজিতে গন্তব্যস্থলে যাচ্ছেন কেউ কেউ, যার ফলে মানা যাচ্ছে না শারীরিক দূরত্ব। অনেকে আবার বাড়তি ভাড়ার অভিযোগও করেছেন। আর পুলিশ বলছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তৎপরতা অব্যাহত আছে। লকডাউন শেষ, অফিস শুরু হচ্ছে, তার জন্য এখন অফিস করা লাগবে। কারণ অফিস যদি না করি তাহলে পরিবারের জন্য সমস্যা, নিজেরও সমস্যা। লকডাউন যেহেতু দিয়েছিল, আরও কিছুদিন দিলে আমাদের জন্য ভালো হতো, কারণ এই ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের যাওয়া আসা অনেক প্রবলেম হচ্ছে। লোকাল বাস ইউজ করতাম, এখন আপনার অটো দিয়ে আসতে হইলো, ভাঙে ভাঙে দুইবারে আসতে হইলো। আমরা ভাড়া লাগে 200, 500 করে নিতাম, মানে 300 করে ভাড়া বেশি নিচ্ছে। এদিকে সকাল থেকে দেশের প্রধান 2 ফেরিঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ ছোট যানবাহনে দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে ভিড় করেন যাত্রীরা। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দীর্ঘ লাইনে থেকে ফেরিতে পারাপারে অপেক্ষা করছেন অনেকেই। তবে উপচে পড়া ভিড়ে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। চাকরি রক্ষায় ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন কেউ কেউ। চাকরি না করি তাহলে তো না খেয়ে মরতে হবে। দেশে থাকলে যদি ঘরেই বসে থাকি, যদি না আসি তাহলে তো আমার টাকা দেবো না। বরিশাল থেকে আসলাম, তো ভাঙ্গা ভাঙ্গা অটো, ভ্যান গাড়ি ভাড়া তো অনেক। সামাজিক দূরত্ব আমার বজায় রাখতে পারতেছি না। করোনা সংক্রমণের এপিসেন্টার বা উপকেন্দ্র রাজধানী ঢাকা। সংক্রমণ ও মৃত্যুর হারও সবচেয়ে বেশি। সাধারণ ছুটি শেষে কর্মব্যস্ততা বৃদ্ধি ও গণপরিবহন চালুর ফলে রাজধানী সংক্রমণের বড় ঝুঁকিতে পড়বে বলে মনে করেন চিকিৎসক গবেষকরা। এতে স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসনেও চাপ পড়বে। বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্যবিধি এবং সংক্রমণ বিবেচনায় কৌশল ঠিক করার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের সমাগম হয়, সেই জায়গাগুলো আমাদের প্রথমেই নিয়ন্ত্রণ রাখতে হবে। এর মধ্যে বেশিরভাগ সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি বাস স্টেশন বা ফেরি বা আপনার ট্রেন স্টেশন। ঢাকায় যে অফিসগুলো আছে বা ফ্যাক্টরি আছে এই ধরনের বা রেস্টুরেন্ট আছে, সেখানে যেমন ধরেন তাদের জন্য কিছু গ্রিন কার্ড, রেড কার্ড, ইয়েলো কার্ডের ব্যবস্থা করা, অর্থাৎ যিনি নিয়ম মানবেন না তাদেরকে হলুদ কার্ড দেওয়া, এবং 2 বার যদি হলুদ কার্ড পায় তাকে রেড কার্ড দিয়ে বন্ধ করে। বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে গণপরিবহন সহ সবকিছু খুলে দিয়ে দেশকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে সরকার। এটি সরকারের ভুল ও দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, করোনা মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ। সরকারের সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে শুধু অপরিপক্ক নয়, অদূরদৃষ্টি সম্পন্ন। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে এখন এই মুহূর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সবকিছু। সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে তারা সবকিছু একসাথে খুলে দিয়ে আজকে আরো বড় একটা হুমকির মুখে আমরা গোটা জাতি পড়ে যাচ্ছি। এদিকে চট্টগ্রামেও বাড়ছে মানুষের চাপ। গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছে মানুষ। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে মাঠে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসনের 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6টি পৃথক ভ্রাম্যমাণ আদালত বন্দরনগরীর বিভিন্ন এলাকায় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালায়। অভিযান চলাকালে চট্টগ্রামের সিটি গেট, কর্ণফুলী সেতু সহ বিভিন্ন এলাকায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় কয়েকজন চালককে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের 6টি টিম কাজ করছে মাঠে, এবং আমরা মূলত এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং পাশাপাশি বাজার মনিটরিং এগুলো দেখছি। পাশাপাশি আমি মনে করি যে আমাদের ব্যক্তি সচেতনতাটাও জরুরি। করোনা সংক্রমণের তীব্র গতির মধ্যেই সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। প্রশ্ন হচ্ছে, ঘনবসতির ঢাকায় আদৌ কি তা সম্ভব? পরিবহন মালিকরা বলছেন স্বাস্থ্য নির্দেশনা মেনে
সীমিত গণপরিবহন চালু সম্ভব, সেক্ষেত্রে ক্ষতি পোষাতে ভাড়া বাড়বে। বিশ্লেষকরা বলছেন, অত্যধিক জনসংখ্যার চাপে স্বাস্থ্যবিধি মেনে এই ব্যবস্থা চলমান রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনার ঝুঁকি এড়াতে স্বল্প দূরত্বে গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ বাস মালিক ও বিশ্লেষকদের। এক্ষেত্রে সাইকেল ব্যবহারের কথাও বলছেন তারা। প্রতি সিটে একজন করে যাত্রী বসে, অর্ধেক, তাহলে আমি অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবো। 40 সিটের গাড়ি আমি 20 জন যাত্রী নিয়ে যাব, আমি যাতে 40 সিটের যাত্রী ভাড়া যা হয় তা আমি 20 জনের কাছে আদায় করে নিতে পারলে আমার গাড়ি হয়তো চালানো সম্ভব। যাতায়াতের জন্য তারা যখন যানবাহনটি ব্যবহার করতে যাবে এবং যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকলে সেখানে আরও গাদাগাদি বা ভিড় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে একসাথে যাতে এমপ্লয়িরা না যেতে হয় সব এমপ্লয়িদের, সেক্ষেত্রে ভাগ করে দেওয়া যেতে পারে, রোটেশন করে দেওয়া যেতে পারে। ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান, তার কাছ থেকে জানবো স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর ব্যাপারে প্রস্তুতি কেমন দেখছেন তিনি। আরিফ, বিষয়টিকে স্থানীয়রা কীভাবে দেখছেন, যারা চালক রয়েছেন, পরিবহন শ্রমিক রয়েছেন এবং যাত্রীরা যারা ব্যবহার করবেন এই সীমিত পরিসরে গণপরিবহন, তারা কিভাবে নিচ্ছেন, তাদের প্রস্তুতি বা মানসিকতায় কোন ধরনের পরিবর্তন দেখছেন কিনা? সৌমিত্র, আগামী 1 জুন থেকে পরিবহন চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে ভাড়া বাড়ানোর যে 80 ভাগ ভাড়া বাড়ানো হয়েছে, সেই বাড়ানোর ব্যাপারে এখানকার যে সকল যাত্রী এবং জনসাধারণ রয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে। তারা যে জিনিসটি বলছে সেটি হচ্ছে যে এই যে এখনকার এই করোনার এই মুহূর্তে ভাড়া বাড়ানো তাদের জন্য হবে আসলে মরার উপর খাড়া গায়ে বয়ে নেমে আনবে, এরকম তারা বলছে। তবে তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে এরকম ভাড়া বাড়ানো ঠিক হয়নি। তবে আমি মালিকদের সাথে, যে সকল পরিবহন মালিকরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে মূলত যে সকল যাত্রীরা রয়েছে সে সকল যাত্রীদের সুবিধার্থে ভাড়া বাড়ানো হয়েছে এবং কি তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে যে একই যে গাড়িতে করে 40 জন যাত্রী আনা নেওয়া করা যায়, সেখানে মাত্র 20 জন করে যাত্রী আনা নেওয়া করা হবে এবং কি যাত্রীদের সুবিধার্থে মূলত ভাড়া বাড়ানো হয়েছে। এখানে যে সকল মালিকরা, যে সকল পরিবহন মালিকরা রয়েছে তাদের সুবিধার্থে, তাদের সুবিধার কথা বিষয়টি বিবেচনা করা হয়নি। আমি একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই ধরনের যে ভাড়া বাড়ানো হয় মূলত শেষ পর্যন্ত সে সকল ভাড়াগুলো কমানো হয় না এবং কি যে করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার মাত্রই যাতে করে এই পরিস্থিতি যেন যে ভাড়া যেন বাড়ানো হয়েছে সেই ভাড়া যেন কমানো হয়, এরকম তিনি দাবি করছেন। তবে আমার সাথে এখন একজন এখানকার তিনি স্টারলাইন পরিবহনের একজন পরিচালক রয়েছেন। আমি এখন তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কতটুকু সচেতন ভাবে রাস্তায় গাড়ি নামাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন মালিক এবং শ্রমিক পক্ষের সাথে সরকারের বিআরটি এর সচিব মহোদয়ের বৈঠক হয়েছে। সেই প্রেক্ষিতে ভাড়া 80% বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে। তো আমরা আমাদের এখানে যাত্রীদের সুরক্ষার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 40 সিটের গাড়িতে 20 জন যাত্রীকে পরিবহন করা হবে এবং যাত্রীদের সুরক্ষার জন্য আমরা ইতিমধ্যে আমাদের কাউন্টারগুলোতে কেমিক্যাল স্প্রে গ্রেড এবং থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদেরকে গাড়িতে ঢুকানোর ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। তো সৌমিত্র, এই ছিল এখানকার সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত হতে থেকে। এদিকে বদলে যাচ্ছে দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থা। এখন থেকে বিমান ভ্রমণে পানি ছাড়া দেয়া হবে না কোনো নাস্তা বা খাবার, বহন করা যাবে না হাত ব্যাগ, 2 সিটে বসতে পারবে না একজন, আর শরীরে তাপমাত্রা সহ 3টি বিষয় লিখিত দিয়েই প্লেনে উঠতে হবে যাত্রীদের। এমন বিভিন্ন নিয়মকানুনের মধ্যেই চলতে হবে আকাশপথে। 1 জুন থেকে ঢাকা সহ 4টি বিমানবন্দরে নতুন রূপে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটের যাত্রী পরিবহন। করোনা পরিস্থিতির উন্নতি হলে 16 জুন থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচল শুরু হতে পারে বলেও জানান বিমানের এমডি। প্যাসেঞ্জার এবং ক্রুদের জন্য যে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ আদার যে যত প্রোটেকশন আছে সেই ধরনের যা ধরনের ইনস্ট্রাকশন আছে সেভাবে আমরা নিয়ে রেখেছি। হেলথ যে রেগুলেশনটা সেটা মেনটেন করেই শুধুমাত্র এই আকাশপথে যাতায়াতটাই সম্ভব। চিন্তার কারণ আছে, আমরা সব কিছু বিবেচনায় অর্থনীতি সচল হতে হবে, এয়ারলাইনেরও
সার্ভাইবিলিটির প্রশ্ন আছে। স্বাভাবিক সময়ে যে ভাড়াটা ছিল সেই ভাড়ার যে স্ল্যাব, অনেকগুলো স্ল্যাব থাকতো, 2700, 3500, তারপরে 4000, 4500, 5000, 6000 এরকম। তো আমরা ওই যে উপরের দিকে রাত বিনিতে বেসবো, নিচের দিকে এগুলো বেচতে পারবো। 5 মাসের নিরলস চেষ্টা সত্ত্বেও করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। ফেভিপিরাভি, হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, আইভারমেকটিন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন করোনা চিকিৎসায় ঘুরে ফিরে এই নামগুলোই বেশি আলোচনায়। মহামারীর শুরুর দিকে ব্যাপকভাবে ব্যবহার হলেও বর্তমানে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশেও ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া অন্য কোথাও এইসব ওষুধের ব্যবহার করতে নিষেধ করেছে জাতীয় টাস্কফোর্স। বাধ্য হয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন রোগের ওষুধে। এসব ওষুধ নিয়েও ভিন্ন মত আছে চিকিৎসকদের মাঝে। মানুষকে জ্বর হয়েছে, কাশি হয়েছে এবং দেখা যাচ্ছে একজন থেকে একজনের চলে আসতেছে, এটা ভাইরাল অরিজিন বোঝা যাচ্ছে, আমরা তখন এই ওষুধগুলো প্রাথমিক পর্যায়ে যে ওষুধ শুরু করে দিব, তাতে লাভ হবে এটা যে ভাইরাসের রিপ্লিকেশনটা কমিয়ে ফেলতে পারবো। এই ওষুধটা ওরাল দেওয়া হচ্ছে বা দিচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে, আমাদের এখানে স্টাডিও শুরু হয়েছে, স্টাডি করা হচ্ছে। আশা করি যদি ভালো কিছু আসে আমাদের। এই মুহূর্তে যে ওষুধগুলো আলোচিত তার মধ্যে প্রায় সবগুলোতেই 10 থেকে 15টি গবেষণা চলছে এবং সেগুলোর মধ্যে মূলত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মেক্সিকো, ইজিপ্ট এবং আমেরিকাতে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আরও প্রায় 5000 মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 3,67,000-এর বেশি, সংক্রমণ 61,65,00,000। 24 ঘন্টায় আরও 1,00,000-এর মতো মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে কোভিড-19। একদিনে আরও 1200-র বেশি মানুষের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র, নতুন শনাক্ত আরও 25,000। এদিকে ব্রাজিলে বেড়েছে করোনায় প্রাণহানির সংখ্যা, লাতিন দেশটিতে মারা গেছে প্রায় 28,000 নাগরিক। ইউরোপের দেশগুলোয় লক্ষণীয়ভাবে কমেছে কোভিড-19 প্রাণহানির সংখ্যা, নিম্নমুখী নতুন শনাক্তের হারও। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতা এবং মহামারী চলাকালে যথাযথ কাঠামোগত সংস্কারের উদ্যোগ না নেয়ায় ডব্লিউএইচওর সাথে সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন সংস্থাটির উপর চীনের প্রভাব স্পষ্ট। একই দিন কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন, ওষুধ এবং পরীক্ষা পদ্ধতির তথ্য লেনদেনে উদ্যোগ গ্রহণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার 37 দেশ। করোনা ভাইরাস মহামারীর ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নেয়নি যথাযথ সংস্কারের উদ্যোগ। এ কারণে ডব্লিউএইচওর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। বরং সংস্থাটির তহবিলের জন্য বরাদ্দকৃত অর্থ বিশ্বের অন্যান্য এলাকায় খরচ করব। তবে ভাইরাস এবং এটির বিস্তারের বিষয়ে চীনের কাছ থেকে জবাব চাই আমরা। এক মাস আগে ডব্লিউএইচও এবং সহযোগীরা দ্রুততম সময়ে কোভিড-19 ভ্যাকসিন গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও সরবরাহের বিষয়ে নীতিমালা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় 37টি দেশ এবং বহু সহযোগীরা কোভিড-19 টেকনোলজি অ্যাক্সেস পল বা সিটিএপিএ যোগদান করল। বিশ্বের এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বেশি প্রয়োজন একতা। বিজ্ঞান আমাদের সমাধান দিয়েছে, সেসব এখন মানুষের কাজে লাগাতে হবে। এবার কোভিড-19 চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিল তাইওয়ান। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। দেশের কেন্দ্রীয় মহামারী নিয়ন্ত্রণ সেন্টার জানায়, ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জিলিড সায়েন্সে উৎপাদিত রেমডেসিভির আমদানি করবে তারা। আপাতত গুরুতরদের চিকিৎসায় ব্যবহার করা হবে ওষুধটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানে করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহারে অনুমোদন দেওয়া হয়। আগামীকাল জনসাধারণের জন্য খুলে যাচ্ছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববী। তথ্যটি নিশ্চিত করেছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী। বিবৃতিতে জানান, মসজিদে প্রবেশের সময় এবং সেখানে অবস্থানকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মক্কা ও মদিনার দুটি মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য খুললেও পরিস্থিতি বিবেচনা করে 21 জুন নেওয়া হবে জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত। এছাড়া রোববার বিশুদ্ধকরণের পর খুলে দেওয়া হচ্ছে দেশটির 90,000-এর বেশি ছোট বড় মসজিদ। একই দিন জেরুজালেমেও খুলে দেয়া হবে পবিত্র আল-আকসা মসজিদ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটির চেয়ারম্যান ইমামুল কবির শান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7টার দিকে সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। ইমামুল কবির শান্ত মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
সম্প্রতি করোনার উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবেইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর 27 মে রাত 10টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা সহ 8 জেলায় মারা গেছেন 9 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 28 মে খুলনা মেডিকেলের আইসোলেশনে ভর্তি হন 55 বছর বয়সী এক বৃদ্ধ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে। একই উপসর্গে ঝিনাইদহের সদর হাসপাতালে মারা গেছেন একজন। 27 মে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী শিহাব জিসান। শিহাব, বিআইডিআইডিতে পরীক্ষা বন্ধ থাকবে 3 দিন, সেই সময় পার হচ্ছে এখন। এক্ষেত্রে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কথা, আবার শারীরিক দূরত্ব নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বন্দরনগরীর করোনা পরিস্থিতি জানাবেন। সৌমিত্র, চট্টগ্রামে বিআইডিআইডিতে নমুনা পরীক্ষা গতকাল থেকে বন্ধ রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এই বন্ধ থাকবে, মোট 3 দিন বন্ধ থাকবে। তো যেমনটি বলছিলেন, আসলে বিআইডিআইডিতে নমুনা পরীক্ষা বন্ধ থাকার কারণে চট্টগ্রামে কিন্তু নমুনা পরীক্ষার সংখ্যা কমে গিয়েছে এবং বলা যায় আক্রান্তের সংখ্যাও কিন্তু তারা কম পাচ্ছে। বিআইডিআইডিতে গড়ে তারা 200 থেকে 250 থেকে 300 পর্যন্ত তারা নমুনা পরীক্ষা করতে পারে একদিনে এবং বলা যায় বিআইডিআইডি 3 দিন বন্ধ থাকায় এই নমুনাগুলো আসলে চট্টগ্রামে পরীক্ষা করা সম্ভব হবে না এবং যার ফলে যে নমুনা জ্বরটা এমনিতেই চট্টগ্রামে নমুনা জ্বরটা ছিল, কিন্তু এই বিআইডিআইডি বন্ধ থাকার কারণে চট্টগ্রামে নমুনা জ্বরটা আরও বেশি হয়ে যাবে, যার ফলে আসলে ফলাফলেও বেশ কিছু সমস্যা দেখা দেবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আইটি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে করোনার কিন্তু এখন বলা যায় একেবারে হট স্পট এবং চট্টগ্রামে করোনা দিন দিন বাড়ছে। চট্টগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2500 ছাড়িয়েছে এবং মের 10 তারিখের পর থেকে চট্টগ্রামে প্রত্যেক দিন গড়ে 100 থেকে 200 জন করোনায় আক্রান্ত হচ্ছে, যেখানে আসলে মের 5 তারিখ পর্যন্ত মাত্র 110 জন চট্টগ্রামে আক্রান্ত ছিল। চট্টগ্রামে এই অবস্থায় যখন পরিস্থিতি, তখন আমরা যেটি দেখছি আসলে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, র্যাব এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা আসলে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা জনগণকে সচেতন করতে কাজ করছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তারা আসলে সচেতন করছেন, কিন্তু জনগণ আসলে সচেতন হচ্ছে না এবং যার ফলশ্রুতি হচ্ছে এই যে চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং আমরা যেটি দেখছি, কালকে থেকে যেহেতু গণপরিবহন খুলে যাবে এবং অফিস আদালত সব খুলে যাবে, সেহেতু সংখ্যা আসলে থেকেই যাচ্ছে এবং বলা যাচ্ছে আসলে এই সংখ্যা থেকে আসলে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং হচ্ছে মানুষ সচেতন যতক্ষণ না হবে ততক্ষণ আসলে এই সংখ্যা আসলে বাড়তেই থাকবে। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে কোটি মানুষের জন্য 4টি কোভিড হাসপাতালের শয্যা সংখ্যা মাত্র 332টি, অথচ আক্রান্তের সংখ্যা 2500-এর বেশি। বেসরকারি হাসপাতালগুলো চালু হচ্ছে না নানা জটিলতায়। ফলে করোনা আক্রান্তরা তো বটেই, অন্য রোগীরাও বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা থেকে। ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা আর অব্যবস্থাপনার কথা স্বীকার করছেন চিকিৎসকরাও। বেসরকারি কয়েকটি হাসপাতালে সব সরঞ্জাম থাকলেও সরকারি প্রণোদনা আর জনবল নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের কারণে চালু করা যাচ্ছে না। সংকট নিরসনে প্রশাসন আশ্বাস দিলেও পরিস্থিতি নিয়ে শঙ্কিত চট্টগ্রামের মানুষ। 50 বেড দিলে হবে না, আবার ওই বেড দিয়ে আমি কোভিড হসপিটাল নন কোভিড পেশেন্টের সাথে ডিল করতে পারবো না, আমাকে সময় নিতে হবে। একটা রোগীকে আনে আমি দৌড়াবো চিটাং মেডিকেলে সিট নাই, ওকে ফোন করো, কেন আমি ফোন করবো? আমি সাধারণ নাগরিক, আমার অধিকার আছে না? আমাদের নন কোভিড করার কোনো সময় নাই। চট্টগ্রাম যে অবস্থা, মাত্র আমাদের 300টা শয্যা নিয়ে 10টা আইসি নিয়ে এত বড় 1 কোটি জনগোষ্ঠীর চট্টগ্রামবাসীকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয়। যত বেসরকারি হাসপাতাল আছে তারা কিন্তু উপসর্গ দিয়ে যদি পেশেন্ট আসে, একটু যদি জ্বর থাকে, একটু যদি শ্বাসকষ্ট থাকে, তারা কিন্তু পেশেন্টকে ভর্তি করছেন না। স্বাস্থ্য বিভাগ ওনারা যখন বুঝে নিতে গেছে, দেখা যায় অনেক কিছুর ওয়ান্টিং। এই জিনিসটার এই গ্যাপটুকু ফিল আপ করতে এই সময়টুকু আসলে গেছে। কোভিড কিংবা নন কোভিড সব ধরনের রোগীকেই প্রাথমিক সেবা দিতে বাধ্য চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় আবারও এই নির্দেশনার কথা জানানো হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সিটি মেয়র, সিভিল সার্জন, পুলিশ কমিশনার, বেসরকারি হাসপাতাল মালিক, চিকিৎসক ও বিএমএ নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোনো হাসপাতাল রোগীকে সেবা দিতে অনীহা প্রকাশ করলে ভুক্তভোগী কিংবা রোগীর পরিবারের সদস্যরা আইনের আশ্রয় নিতে পারবেন।
চট্টগ্রামে ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘট মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে ইউএসটিসি চেয়ারম্যানের বাংলোর সামনে অবস্থান ধর্মঘট করে বাংলাদেশ লেবার ফেডারেশন ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন। সংগঠনের নেতাদের অভিযোগ, হাসপাতালের 20 জন নার্স ও 15 জন ক্লিনারকে চলমান দুর্যোগের মধ্যেও সরকারি নির্দেশনা না মেনে ছাঁটাই করা হয়েছে। তাদের ছাঁটাই আদেশ প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। করোনা মহামারীতে নড়বড়ে অর্থনীতির ভিত, বড় সংকটে নারী উদ্যোক্তারা। বলছেন, বাংলা নববর্ষ ও ঈদে বন্ধ ছিল বেশিরভাগ ব্যবসা, তাই সহজ শর্তের ঋণ ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব। কর্মীদের ধরে রাখতে দরকার প্রণোদনাও। এই অবস্থায় বিশ্লেষকরা অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের অভ্যস্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। নারীর ক্ষমতায়ন পুনরুদ্ধার এবং নতুন উদ্যোক্তাদের অর্থনীতির মূল ধারায় আনতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। বিভিন্ন পোশাক শিল্প, হস্তশিল্প, ব্যাগ, জুতো, এই প্রোডাক্টগুলো যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আনার ক্ষেত্রে কঠোর কিছু নিয়মকানুন পালন করা হয়, তাহলে লোকাল মার্কেটেও কিন্তু আমাদের দেশের পণ্যটাকে আমরা বিক্রি করার মাধ্যমে আমাদের দেশীয় উদ্যোক্তারা উপকৃত হয়। যেসব নারী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন করে যেসব নারী কর্মসংস্থানে আসতে চাইছে, কিছুটা শিথিল শর্তে তারা যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী উদ্যোক্তারা তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই বিক্রি করতে চান, সেই জন্য সারা দেশে ইন্টারনেটের যে খরচ, সেই জায়গায় ট্যাক্স সেগুলো কমাতে হবে এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম বৃদ্ধির জন্য, অনলাইন প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য প্রণোদনা থাকতে হবে। করোনার ধাক্কা লেগেছে প্রক্রিয়াজাত খাবার বা ফ্রোজেন ফুডের বাজারে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাথে মানুষ গৃহবন্দী থাকায় অর্ধেকে নেমেছে পোলট্রির, মুরগির মাংসজাত, প্রক্রিয়াজাত 20-25 ধরনের খাবার বিক্রি। এই অবস্থায় অনলাইন এবং হোম ডেলিভারি বাড়িয়ে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানান এই খাতের উদ্যোক্তারা। প্রক্রিয়াজাত এসব খাবারের গুণগত মান আন্তর্জাতিক মানের হওয়ায় বিশ্ববাজারে রফতানির সম্ভাবনাও বাড়ছে বলে জানান তারা। 60 থেকে 70% সেল ফল করছে, 30% সেল হয়তো আমরা ধরে রাখতে পারছি। শুধু সুপার স্টোরগুলো খোলা আছে, সেখানে কিছু বিক্রি করতে পারছি। আর হলো যে হোম সার্ভিসে কিছু তারা ফোন করে মাল চায়, তো আমরা কয়েকটা ছেলেকে স্পেশাল ডিউটি দিয়ে তাদেরকে এটা চালু রাখছি। আমরা ইতিমধ্যে প্রায় 100 থেকে 150 কোটি টাকা মূলধন আমরা হারিয়েছি এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে এই ইম্পর্টেন্ট সাব সেক্টরটা ধসে পড়বে বলে আমি মনে করি। অনেকগুলো কোম্পানি তাদের প্রোডাক্ট এই মার্কেটে প্লেস করছেন, ওখান থেকে ওনারা বিক্রি করছেন। কোনো কোম্পানি ডিরেক্টলি মার্কেটে হোম ডেলিভারি করছেন, বাট ইজ এ ভেরি প্রাইমারি স্টেজ ইন বাংলাদেশ এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য। পার্বত্য জেলা বান্দরবানে রুমা, আলীকদমে বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় দুস্থ, কর্মহীন, হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবানে সেনা রিজিয়নের তত্ত্বাবধানে চলে এই কর্মসূচি। দুর্গম এলাকায় লকডাউনে থাকা নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উঁচু পাহাড় ও দুর্গম অঞ্চলে এসব সামগ্রী কাঁধে বয়ে নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ঘরে ঘরে যান সেনা সদস্যরা। কর্মহীন দরিদ্র পরিবারগুলোর প্রতি এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল ইমরান। চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের আর্থিক প্রণোদনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল। বিকালে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বন্দরের অভ্যন্তরে এবং বহির্নোঙরে কয়েক হাজার শ্রমিক কর্মচারী কাজ করে। করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এসব শ্রমিক কর্মচারীদের জন্য হলিডে, মজুরি, ঝুঁকি ভাতা, জীবন বীমা সহ আর্থিক প্রণোদনা নিশ্চিত করার দাবি জানান শ্রমিক লীগ নেতারা। কর্মহীন ইটভাটা শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকালে লালমোহনে সামাজিক দূরত্ব বজায় রেখে 500 শ্রমিকের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এছাড়া 380 জন মায়ের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন এমপি শাওন। বলেন, অসহায় সব পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। করোনা দুর্যোগের মধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবে রাইডার সংগঠন পাথওয়ে। দুপুরে বাংলা মোটরে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির অফিসে পাথওয়ে ও বিজেসির মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। সেখানে পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন জানান, নিজেদের দায়িত্ববোধ থেকেই তারা গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন তিনি। আর বিজেসি সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, এই সংগঠনটি খুবই মানবিক। করোনা দুর্যোগকালে সাংবাদিকদের পাশে থাকায় পাথওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জানান পাথওয়ের 5টি অ্যাম্বুলেন্স 24 ঘন্টা সম্প্রচার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য সেবা দেবে। আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের পাশে ছিলাম, আগামীতে গণমাধ্যম পাশে থাকব। যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা গণমাধ্যম কর্মীদের ছুটে যাব, আমাদের সেবকরা সেবা দেবে। কেবল সংগঠন বলে করছেন এরকম নয়, তারা বেটার হিউম্যান, তারা এমন মানুষ আমরা অনেক কম পেয়েছি। তারা আমাদের জন্য 5টা অ্যাম্বুলেন্স ডেডিকেটেড করে রেখেছেন। গণমাধ্যম কর্মী, বিশেষ করে সম্প্রচার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা যেখানে আক্রান্ত হবেন, পাথওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং সেবা যখন চাইবো তখন আমরা পাবো। কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার ঘটনায় ফের উত্তাল যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনেপোলিস শহরে জারি করা হয়েছে কারফিউ, মোতায়েন রয়েছে সেনা। একই সাথে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নরহত্যা এবং খুনের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত বাকি 3 পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে অপপ্রচারের অজুহাতে গ্রেফতার সিএনএনের সংবাদকর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক ইতিহাসের কঠিনতম সময় পার করছে মিনেসোটা। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের উপর এসেছে আঘাত, যার কারণে অগ্নিগর্ভ মিনেপোলিস ও সেন্ট পল। লুটপাট এবং বেপরোয়া হামলা থেকে জনগণকে সুরক্ষিত রাখাই এখন প্রশাসনের মূল দায়িত্ব। যখনই লুটপাট শুরু হবে, দুর্বৃত্তদের উপর গুলি চালাবে নিরাপত্তা কর্মীরা। এটা প্রবাদবাক্যের মতোই সামাজিক সুরক্ষার অংশ। গেল কয়েক রাত ধরে মিনেসোটায় বিক্ষোভের নামে কার্যত লুটতরাজ চলছে, যা কোনোভাবেই মানবে না সরকার। অতীতেও গণমাধ্যমের উপর এসেছে ন্যাক্কারজনক আঘাত। সংবাদকর্মীরা খুব ভালোভাবে জানেন কতটা সম্প্রচার করলে বিধিমালা লঙ্ঘিত হয়। সিএনএন এর সংবাদকর্মীদের লাইভের মাঝেই গ্রেফতার করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রে এশিয়ান বংশোদ্ভূতদের ওপর বেড়েছে বর্ণবাদী হামলা। নিউ ইয়র্ক সিটির মানবাধিকার বিষয়ক কমিশনের হিসেবে মাত্র 1.5 মাসে 133 এশীয় বংশোদ্ভূত নাগরিকের ওপর বর্ণবাদী হামলা হয়েছে, যা আগের চেয়ে প্রায় 12 গুণ বেশি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউ ইয়র্ক সহ বিভিন্ন এলাকায় বেড়েছে সামাজিক টহল। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। মহামারীতে কঠিন সময় পার করছি আমরা, এর জন্য নির্দিষ্ট কোনো বর্ণ কিংবা গোত্র দায়ী হতে পারে না। পাবলিক প্লেসে বেশি হামলা হয়েছে, তাই আমরা এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে টহল দিচ্ছি। বিশেষ করে বৃদ্ধ, নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়া জরুরি হয়ে পড়েছে, তাই নিরাপত্তা বাহিনীর সাথেও সমন্বয় করে কাজ করছি আমরা। যখন এ ধরনের হামলার খবর শুনি মনটাই ভেঙে যায়, তাই এমন একটা গ্রুপ খুলি যা দিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো যায়। এখন আমাদের সংগঠনের সদস্য প্রায় 20,000। হংকং ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সাথে মুখোমুখি অবস্থানে চীন। বৃহস্পতিবার হংকং বিষয়ে জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন দেয় চীনের পার্লামেন্ট। এরপরই দেশটির বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আইন কার্যকর হলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। যদিও এসব হুঁশিয়ারি অগ্রাহ্য করেছে বেইজিং। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। চীনের এই সিদ্ধান্ত এক দেশ দুই নীতির স্পষ্ট বিরোধিতা। ব্রিটেনের সাথে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে তা সম্পূর্ণ লঙ্ঘিত হয় এই সিদ্ধান্তে। হংকং নিয়ে বেইজিং যে সিদ্ধান্ত নিয়েছে তা চীন এবং অঞ্চলটির নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিতের জন্য। বিষয়টি চীনের অভ্যন্তরীণ ইস্যু। এ বিষয়ে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়। হংকংকে চীনের কাছ থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছিল। আফিম নিয়ে যুদ্ধের সময় ব্রিটিশ উপনিবেশ চলাকালে চীনের হাতছাড়া হয় অঞ্চলটি। তাই যারা বেইজিংয়ের সিদ্ধান্তের বিরোধিতা করছেন তাদের উচিত ইতিহাস আরও ভালোভাবে জানা। স্বাস্থ্যবিধি মেনে এখনই বাফুফের নির্বাচন সম্ভব না বলে মনে করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। এদিকে সরকার প্রদত্ত নির্দেশনা না মেনে এই নির্বাচন করলে তার স্বাস্থ্যবিধি অমান্য করা হবে বলেও জানান তিনি। সে সাথে করোনা মহামারীকালে বাফুফে মনগড়া নির্বাচন আয়োজন করলে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকিও দিয়েছেন বিডিডিএফ এর সভাপতি। একটি ইন্ডিপেন্ডেন্ট একটা লোকজনকে দিয়ে এই কমিটিটা করা উচিত।
করতে হবে, তা না হলে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আইনগতভাবে যতটুকু যে ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশ জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন এই ব্যাপারে কিন্তু আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রব্বানী হেলাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 12টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণের পর 2 দিন থেকে তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। 2 দিন জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষমেশ না ফেরার দেশে পাড়ি দিলেন হেলাল। এশিয়ান যুব ফুটবল দিয়ে 1978 সালে জাতীয় দলে জায়গা করে নেন বরিশালের এই ফুটবলার। 85 পর্যন্ত জাতীয় দল আর 1988 সাল পর্যন্ত আবাহনীতে খেলার পর সংগঠক হিসেবে নাম লিখিয়েছিলেন ওই ক্লাবের সাথেই। আবাহনী ক্লাব, ধানমন্ডি তাওকা মসজিদ ও বাফুফেতে 3 দফা জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। বুন্দেসলিগায় আজ মাঠে গড়াচ্ছে 5 ম্যাচ। দিনের শেষ ম্যাচে ফরচুনাকে স্বাগত জানাবে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। নিজেদের সবশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বাভারিয়ানরা। শেষ 8 ম্যাচ থেকে শিরোপা ধরে রাখতে আর 17 পয়েন্ট দরকার জার্মান জায়ান্টদের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার থেকে তারা এখন এগিয়ে 7 পয়েন্ট ব্যবধানে। আমরা আমাদের প্রতিটি ম্যাচকেই বেশ গুরুত্বের সাথে নেই, সর্বোচ্চ চেষ্টা করি জয় নিয়েই ফিরতে। আমাদের সবশেষ 3টি ম্যাচ দেখলেই তা বোঝা যায়। মাঠে আমাদের দলগত চেষ্টা আমাদের সাফল্য এনে দিচ্ছে। ফরচুনা বেশ ভালো দল, যদিও তাদের রেলিগেশনের শঙ্কা রয়েছে, তবে সেখান থেকে উঠে আসতে আপ্রাণ চেষ্টা করবে বলে আমাদের সতর্ক থাকতে হবে। এর আগে গতকাল দিনের একমাত্র ম্যাচে ফ্রেইবুর্গকে 1-0 গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন। এই জয়ের ফলে বুন্দেসলিগা টেবিলের 3-এ উঠে এসেছে লেভারকুসেন। ইপিএল এর পর এবার এফএ কাপের নতুন সূচি ঘোষণা করেছে আয়োজকরা। টুর্নামেন্টের বাকি থাকা কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত করেছে তারা। করোনা মহামারীর কারণে মার্চ থেকে ইংল্যান্ডে সব ধরনের খেলা স্থগিত করা হয়। খেলা বন্ধ হবার আগে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবার কথা ছিল 9 মার্চ। নতুন সূচি অনুযায়ী 27 ও 28 জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, 11 ও 12 জুলাই হবে সেমিফাইনাল, আর 1 আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে দিন ঠিক হলেও ভেন্যু ও সময় এখনও ঘোষণা করেনি আয়োজকরা। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআর। আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। পরে দুপুর 12টায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। তবে করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানানো হবে না। পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং এসএমএস-এ ফল জানতে পারবেন। আজ বসল পদ্মা সেতুর 30তম স্প্যান। সেতুর জাজিরা প্রান্তে 26 ও 27 নম্বর পিলারের ওপর এটি বসানো হয়েছে। এর ফলে পদ্মা সেতুর 4500 মিটার অংশ দৃশ্যমান হলো। শুক্রবার মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 30তম স্প্যানটি ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে নেওয়া হয়। এ নিয়ে জাজিরা আর মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে বসানো হয়েছে 30টি স্প্যান। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী জুন মাসের মধ্যে 25 ও 26 নম্বর পিলারে বসানো হবে 31তম স্প্যান।
লিবিয়ায় পাচারকারীদের গুলিতে নিহতদের বাড়িতে কান্নার রোল পড়েছে। প্রিয়জনকে হারানোর শোকে মূর্ছাও যাচ্ছেন পরিবারের সদস্যরা। চরম দুশ্চিন্তায় আছেন আহতদের স্বজনরাও। এই মানুষগুলোর একটাই চাওয়া, ভাগ্য বদল করতে গিয়ে আর কাউকে যেন বরণ করতে না হয় এমন করুণ পরিণতি। এদিকে প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর মাদারীপুরের স্বজনহারা পরিবারগুলো সংসারে সচ্ছলতা ফেরাতে গিয়ে আর কাউকে যেন এমন করুণ পরিণতি বরণ করতে না হয়, এটুকুই চাওয়া ব্যথিত মানুষগুলোর। আমার ভাই আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, টাকা পয়সা যা কিছু আছে সব শেষ করে দিয়ে আমারে বাঁচাও ভাই। আমার জীবন বিখ্যাত ভাই, আমি আর সহ্য করতে না, আমার লড দা কারেন্টের চেক দেয়, আমি আর সহ্য করতে না ভাই। 3 লাখ টাকা মুক্তিপণ চাইছে, তো আমরা বলেছি আমার গরিব মানুষ আমরা দিতে পারবো না। তানজিরুল শ্রীনগর বাড়ি ভৈরব, এ হলো মেন দালাল, এদেরকে একটা টিম বাই করছে। আমি আমার ভাই ফেরত চাই, যেভাবে হোক আমার বাইরের আমার দেশে আমার ভাইয়ের সাথে যত লোক আছে তাদের সকলকে যেন দেশে আয়না দেয়। ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হলেন সাগর হাওলাদার ও মোহাম্মদ নাইম। এর আগে রাজাপুর থানার এসআই খোকন হাওলাদারকে কোপানোর ঘটনায় 2টি মামলা হয়। মামলায় 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 10 জনকে। গতকাল সন্ধ্যায় নলবুনিয়া গ্রামে আসামি ধরতে গেলে খোকনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। আজ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বরগুনার পাথরঘাটা থেকে হরিণের মাথা ও চামড়া জব্দ করা হয়েছে। সকালে বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের সদস্যরা জানান, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন খবরে উপজেলার বাদুরতলা খালের পাড়ে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি প্লাস্টিক ব্যাগ থেকে প্রাণীটির একটি মাথা ও 2টি চামড়া উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি। যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে যমুনার স্পার বাঁধের প্রায় 21 মিটার অংশ ধসে গেছে। ভোরে সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধে এই ধস দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গেল এক সপ্তাহে যমুনা নদীতে রেকর্ড পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপ ও প্রবল বর্ষণে স্পার বাঁধের প্রায় 21 মিটার ধসে গেছে। ক্ষতিগ্রস্ত অংশে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কদিন আগে ফাটল দেখা দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে সিমলা এলাকায় এই স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়। উজানের দিকটাই অনেকটা ধসে গেছে প্রায় 15-20 দিন আগে, তখনও এসেছিলেন কিছু কিছু লোক আইছিল, কিন্তু দেখে গেছে এটা ব্যবস্থা তখন নেই নাই। আজকে পানি করছে, এর আগে তো সারতে পারতো, সরকারের উদ্যোগ নিলে, কিন্তু সারে নাই। দুর্যোগ আদর্শন না, আমার থাকুনে জায়গা পাবো না, জায়গা বাসা নাই আমাদের। এটা আমাদের সার্বক্ষণিক নজরদারিতে ছিল। এটার সাথে সাথে এখন আমরা ব্যবস্থা নিয়েছি, এখানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে আমরা আশা করছি 3-4 দিনের মধ্যে এই জায়গাটা আবার মেরামত করে ফেলতে আমরা সমর্থ হব। এই বিষয়ে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, বাঁধ সংস্কার কাজ কতদূর এগুলো, আর এই যে যমুনার গতিপথ পরিবর্তন করার জন্য যে স্পার বাঁধ, সেই বাঁধের গতিপথই তো পাল্টে যাচ্ছে যমুনার আঘাতে, এই যে বারবার ভেঙে যাচ্ছে, স্থানীয়দের প্রতিক্রিয়া কি? সৌমিত্র, আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি কিন্তু বেশ কয়েকদিন যাবত ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত 2 দিনে কিন্তু 110 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ার ফলে আসলে নদীতে কিন্তু ব্যাপক স্রোত বইছে, যে কারণে আসলে এই স্পার বাঁধ যেটি রয়েছেন সেই বাঁধে কিন্তু আঘাত এনেছে। বেশ আমপ্লানের সময় থেকে কিন্তু আসলে এই আঘাতটি এনেছে। তখন থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার বলেছিল স্থানীয়রা বাঁধটিকে মেরামত করার জন্য, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তেমনকি একটি কানে নেয়নি। যে কারণে আজকে যখন ভোরে এই বৃষ্টি এবং ঝড় হওয়া ছিল, তখনই কিন্তু আসলে বাঁধে আঘাত এনে এবং বাঁধটিতে অর্থাৎ স্পারটিতে ভাঙন দেখা দেয়। সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে জিও ব্যাগে বাঁধটি এবং সংস্কারের চেষ্টা করছে। তবে এটি ঠিক করতে আরও প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে এবং পুরোপুরি ঠিক করতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগবে। তবে স্থানীয়রা বলছেন, যদি এই স্পারের বাঁধটি ভেঙে যায়, তাহলে পাশেই যে বননিয়ন্ত্রণ বাঁধ আছে সেই বাঁধটি নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয়রা কিন্তু বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের গাফলাতির কারণেই মূলত আজকের এই স্পারটি ভাঙন দেখা দিয়েছে। যদি তারা শুরু থেকে কাজটি করতো, তাহলে এই স্পারের ভাঙনটা কখনোই দেখা দিত না। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে এখানে তারা শুরু থেকেই এখানে কাজ করে যাচ্ছেন, তবে তাদের পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে কিন্তু মূলত এখানে কাজটি করা তাদের সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, তাই এখন কিন্তু অনেকটাই আতঙ্ক মুক্ত রয়েছে এই স্পারের আশপাশ এলাকা এবং স্পারটি। সৌমিত্র, ধন্যবাদ রুবেল আপনাকে। করোনা মহামারীর মধ্যে সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন সরকার।
দ্বিতীয় মেয়াদের শাসন ক্ষমতার বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক খোলা চিঠিতে 1 বছরে বিজেপি সরকারের সাফল্য আর চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুরদের দুর্ভোগের প্রতি আলোকপাত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মোদী। রাম মন্দির রায়, সংশোধিত নাগরিকত্ব বিলের মতো বিতর্কিত বিষয়গুলোকেও সরকারের সাফল্যের তালিকায় তুলে ধরেছেন মোদী। চালুর একদিন পরই 2.5 শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্ত। খোলার তারিখ পিছিয়ে দিয়েছে রাজধানী সিউলের আরও 117টি স্কুল। বন্ধ হওয়া স্কুলগুলো সবই বুশনে অবস্থিত। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, বুশনে ক্লাস্টার ভিত্তিক সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। কোভিড-19 বিস্তার রুখতে বিশেষ ধরনের স্মার্ট ক্যামেরা ব্যবহার করবে বেলজিয়ামের রেল বিভাগ। কর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছে কিনা সে বিষয়ে সতর্ক করবে ডিভাইস। আগামী সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইসটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে বেলজিয়ান রেল বিভাগ। দূরত্ব আছে, তাই অ্যালার্ম দিচ্ছে না। কেউ যদি এর কম দূরত্বে আসে, অডিও ও ভিজুয়াল সংকেত পাওয়া যাবে। আবার দূরে গেলে অ্যালার্ম বন্ধ হবে। প্রতিষ্ঠানের কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা তা নিশ্চিত প্রয়োজন। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ব্যবহারের পরিকল্পনা করেছি। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ পড়লেন মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ফোর্বস জানায়, কাইলি তার প্রসাধনী ব্যবসার মূল্য বাড়িয়ে বলার কারণেই কমে গেছে অর্থের পরিমাণ। এজন্যই বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ পড়েছেন এই টিভি তারকা। যদিও ফোর্বসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেনার। বলেন, ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন সত্য নয়। বিলিয়নিয়ারের তালিকায় থাকতে কোনো মিথ্যাচার করেননি বলেও দাবি করেন জেনার। অটোমান শাসন থেকে মুক্তির 567 বছর উদযাপন করল তুরস্ক। অন্যান্য বারের মতো নজর কাড়া অনুষ্ঠান না থাকলেও আতশবাজির আলোয় উদ্ভাসিত ছিল ইস্তাম্বুলের রাতের আকাশ। নিজ ক্লাবের অনুশীলন ও সতীর্থদের অনুপ্রেরণা দিতে শুক্রবার রিয়াল ভায়াদালিদ সফর করেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো। ক্লাবের 82% শেয়ার হোল্ডার রোনালদো বর্তমানে ক্লাবটির প্রেসিডেন্টও। 2018 সালে 51 ভাগ শেয়ার কিনে ক্লাবটির দায়িত্ব নিজের হাতে নেন রোনালদো নাজারিও। গেল মৌসুমে অবশ্য 16তম স্থানে থেকে মৌসুম শেষ করে ভায়াদালিদ। চলতি মৌসুমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রোনালদোর ক্লাব। 27 ম্যাচ শেষে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 15তম স্থানে রয়েছে ভায়াদালিদ। 11 জুন থেকে শুরু হতে যাওয়া লিগের বাকি অংশে যাতে দল ভালো করতে পারে সে লক্ষ্যেই রোনালদোর ক্লাব সফর। মেক্সিকান ফুটবলের নতুন মৌসুমের শুরু 17 জুলাই, এমন তথ্য জানিয়েছেন লিগের দলে এফসি জুয়ারেজের ভাইস প্রেসিডেন্ট আলভেরো নাভাররো। করোনার কারণে দেশটির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো লিগ বাতিল করে মেক্সিকো ফুটবল ফেডারেশন। তবে স্থানীয় লিগ কমিটির সভায় ক্লাবগুলো 17 জুলাই থেকে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয়। এফসি জুয়ারেজের ভাইস প্রেসিডেন্টের বরাত স্থানীয় গণমাধ্যমে প্রচারের পর ক্লাবটি তাদের পূর্ব নির্ধারিত অনুশীলনের তারিখ 1 সপ্তাহ এগিয়ে এনে 8 জুন থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সঙ্গীত গাওয়া, ট্রফি নিয়ে উদযাপনের নতুন দৃষ্টান্ত রাখল অস্ট্রিয়া। শুক্রবারের অস্ট্রিয়ান কাপ ফাইনালে দেখা মিলেছে এমনই এক দৃশ্যের। ম্যাচ শুরুর আগে গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল আসরের 2 ফাইনালিস্ট সালজবুর্গ আর অস্ট্রিয়া লুতেনিয়ার খেলোয়াড়রা। দেশটির অন্যতম সেরা ক্লাব সালজবুর্গের শুরুটাও ছিল দাপুটে। শেষমেশ 5-0 গোলের বড় জয় নিয়ে এই মাঠ ছাড়ে সালজবুর্গ। আর ফাইনালে চ্যাম্পিয়ন সালজবুর্গের উদযাপনও ছিল শারীরিক দূরত্ব বজায় রেখে, যেখানে শুধু অধিনায়কের হাতে ছিল ট্রফি। বাকিরা উল্লাসও করেছেন, তবে তা দূরে থেকে। এই ছিল আজকের সব খবর উইথ জেডএসআরএম। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV Beat। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।